স্বাগত জানাচ্ছি খাতুন কাউন্সিল মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। দেশে 12টি শিল্প খাতে দক্ষতা উন্নয়ন কাউন্সিল করবে সরকার। এসব খাতে প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ানো হবে। 3 দিনের স্কিল সামিটের সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন সরকারের নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা। আজ আমরা আলোচনা করব দক্ষতার উন্নয়ন নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন হামিম গ্রুপের গ্রুপ কনসালটেন্ট ডক্টর উলফাত হোসেন। হ্যালো। এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টারের সাধারণ সম্পাদক ওয়াজিদুল ইসলাম খান। জি। তবে আমরা মূল আলোচনা শুরু করবো, তার আগে নেব ছোট্ট একটি বিরতি। শুরু করছি আলোচনা আমরা। ডক্টর উলফাত হোসেন এবং জনাব ওয়াজিদুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আমি। জনাব উলফাত হোসেন, প্রথম প্রশ্ন আপনাকে শুরু করতে যাচ্ছি। আমি আজকে আলোচনা করতে যাচ্ছি শ্রমিকদের দক্ষতা উন্নয়ন নিয়ে যে প্রকল্পের কথা বলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে স্কিল সামিট একটি অনুষ্ঠান হয়েছে, যেখানে সরকার নীতি নির্ধারকরা এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা আসলে বলছেন যে মানুষের, শ্রমিকদের বা যারা কর্মী আছেন অফিসে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ধরনের উন্নয়ন কাউন্সিল গঠন করবার কথা চিন্তা করছে সরকার। এই স্কিল আসলে উন্নয়ন করবার জন্য নিশ্চয়ই আপনারা স্বাভাবিকভাবে ট্রেনিং বা প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। সেটা আসলে কীভাবে সেটাকে সমন্বিত করা যায়, যে কারণে মানুষের শ্রমিকের দক্ষতা বা কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়? দেখুন, শ্রমিকের দক্ষতা বৃদ্ধির বিকল্প কিছু নেই। জি। বিকল্প এই জন্যই নেই যে আমাদের দেশে যেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের কোনো দুটো জিনিস ফেস করতে হচ্ছে। একটা হলো আমাদের দেশীয় প্রতিযোগিতা, আর একটা হলো বহির্বিশ্বের প্রতিযোগিতা। তো বহির্বিশ্বের যে প্রতিযোগিতা যেখানে হবে সেখানে উন্নত টেকনোলজি আসছে, সেখানে তারা নানা ধরনের ট্রেনিং দিচ্ছে এবং তাদের মূল টার্গেটটা হলো প্রোডাক্টিভিটি বাড়ানো। জি। এখন আমার দেশে কি হচ্ছে, যদি আমি এই কম্পিটিটিভ এজটাকে ধরতে চাই এবং এই কম্পিটিশনের মধ্যে আমাকে টিকে থাকতে হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে আমাদের বিভিন্ন স্তরের শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য। এবং সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছেন এটাতে আমি সাধুবাদ জানাই, যে এই ধরনের আসলে সব ধরনের এরিয়াতেই, সব ধরনের টেকনিক্যাল সাইডেই এই আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। এখন এই কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য আমরা কি করব, সেটা আমাদেরকে আগে জাতীয়ভাবে হোক আর ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টেই হোক, আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের কোন ধরনের ট্রেনিংটা লাগবে, আমরা কোন স্ট্যান্ডার্ডটাকে সেট করছি। ওই স্ট্যান্ডার্ডটাকে মিট করতে হলে আমার শ্রমিকের, আমার কর্মী বাহিনীর কোন ধরনের ট্রেনিং দরকার, এই যে ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট, এটাও আমাদের করে ফেলতে হবে। এবং সেটা আমি বলতে চাই শুধু ইন্ডাস্ট্রি ভিত্তি হবে না, এটা আমাদের পুরো দেশব্যাপী একটা স্টাডি হতে পারে, একটা সার্ভে হতে পারে। হরে নিয়ে আমরা একটা জাতীয় কারিকুলাম খাড়া করতে পারি যে আমরা এই দিকগুলোতে আমাদের দক্ষতার অভাব আছে এবং এই দক্ষতাতে আমরা ট্রেনিং বা প্রশিক্ষণ আমরা দেব। ধন্যবাদ জনাব উলফাত হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব ওয়াজিদুল ইসলাম খান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন মানুষের কর্মীর দক্ষতার উন্নয়নের কথা চিন্তা করি, একটি প্রশিক্ষণ বা ট্রেনিং সাধারণত অন দ্য জব হয়ে থাকে, যারা কাজ করছেন, ফ্যাক্টরিতে কাজ করছেন বা অফিসে কাজ করছেন, তারা কাজের মাধ্যমে হয়। আমরা যখন দেখেছি যে কাজ শুরু করার পর অফ দ্য ট্রেনিং আলাদা করে কোনো ট্রেনিং আসলে হয় না খুব একটা, যেটা আসলে অনেক সময় যারা এইচআর এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু সবসময় বলেন এমন ট্রেনিং খুব প্রয়োজন। এই অভাবটা কেন মনে হয় আপনার কাছে, বা এটা সমস্যা কোথায় আমাদের? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আজকের এই কর্মসূচিটি আয়োজন করার জন্য। আমি প্রথমে আজকে বিজয় মাসের এই মাসে আমরা 71 সালে 30 লক্ষ মা বোনের, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা আমরা যারা অর্জন করেছি তাদেরকে প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আপনি যে কথাটা বলেছেন এটা খুবই রেলিভেন্ট। রেলিভেন্টের জন্য আমি প্রথমে বলি, উনি বলেছেন যে কথাটি, আমিও মনে করি যে দক্ষতার বিকল্প নাই, এটা সন্দেহ নাই, কিন্তু আসলে দক্ষতা কিভাবে বৃদ্ধি করব সেটা আমি জানতে চাই। সন্দেহ নাই কোনো, এবং এটা হলো যুগের চাহিদা আজকে। জি। কারণ যুগের চাহিদার জন্য টেকনোলজি ওয়ার্ল্ড বলতে একটা শব্দ আমরা আজকে থেকে কয়েক বছর আগে থাকতে আমরা শুরু করেছি, সারা বিশ্বে এটা দেখা দিয়েছে যে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড। তো সেই হিসেবে যে যুগের চাহিদা এটা, সুতরাং এটা কোনো বিকল্প নাই। আমি মনে করি যে এটা
আমাদের দেশের প্রেক্ষাপট নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে এটা আজকে টেকনোলজিক্যাল মানে যুগের চাহিদার একটা বড় অংশ। আমি যদিও আপনি বললেন যে অন জব ট্রেনিং, আমি এই প্রশ্নটাতে খুব একটা মানে কনফিডেন্স পাই না, আস্থা পাই না। আচ্ছা, কারণ হলো এটা তো ধরেন একটা ট্রেনিং হলো, একটা কাজ করতে হেল্পার হিসেবে যোগদান করলো, তাকে ট্রেনিং দেওয়া হলো, ট্রেনিং দিয়ে তার দক্ষতা অর্জিত হলো, সেখানে হয়তো সে প্রমোশন পায়, সুপারভাইজারও হলো আচ্ছা, ওই ট্রেনিংয়ের বলে। কিন্তু সে যখন চাকরিচ্যুত হয়ে যাবে ওখান থেকে, এবং যে যদি অন্য জায়গায় যায়, তখন হয়তো সে সুপারভাইজার চাকরিটা নাও পেতে পারে, কারণ তার তো কোনো সার্টিফিকেট নাই। এক্সপেরিয়েন্স তো আছে, সেটা তো একজন এমপ্লয়ার দেখেন। cannot be recognized. It's not necessarily for the employers to recognize. তাহলে the কি করা experience. যেতে পারে, কি করা যেতে পারে? আমি সেজন্য বলছি যে এটা কিন্তু যখন তার দক্ষতা অর্জন করলো, কিন্তু এক্সপিরিয়েন্স একটা হলো, কিন্তু সেটা অন্যত্র কাজে গেলে কিন্তু কিংবা বিদেশে গেলে এটা কাজে লাগছে না। এটা কোনো মূল্যহীন হয়ে যেতে পারে, কারণ হলো এটা কোনো সার্টিফিকেট নাই, মেইন হলো এটা কোনো সার্টিফিকেট নাই। সার্টিফিকেট দিয়েও আসলে কাজ, চাকরির নিশ্চয়তা আসলে হয় না। এখনকার আধুনিক যুগে এমপ্লয়ার দেখেন যে একজন কর্মী যাকে তারা নিতে চাচ্ছেন সে আসলে কাজ করতে পারছে কিনা, সেটাই বড় কথা। না, আমি বলছি কাজ করতে পারছেন কেন, কাজে নেওয়া পরে তো করবে। কিন্তু আপনি কাজে নেওয়ার আগে এক ধরনের পরীক্ষা তারা নিতেই পারে। সুপারভাইজার হলো, সুপারভাইজার না নিয়ে যদি হেল্পার থাকে হিসেবে, আমাদের দেশে তো কর্মসংস্থানের প্রচুর মানে ঘাটতি আছে। জনাব খান, আমি আপনার কাছে ফিরে আসবো, তার আগে আমি জনাব উরফাতের কাছে জানতে চাই, একজন এমপ্লয়ার দৃষ্টিকোণ থেকে আপনি যেহেতু এইচআর এর গ্রুপ কনসালটেন্ট হামিং গ্রুপের, আপনার কি মনে হয় যখন একজনের অভিজ্ঞতা থাকে সাথে 5 বছর বা 6 বছরের, সেটা কি আপনারা যখন নতুন করে তাকে একজন ব্যক্তিকে নিয়োগ দেন, সেটা কি আপনারা এটাকে রেকগনাইজ করেন কিনা? অবশ্যই আমরা রিকগনাইজ করি। তার কারণ হলো এই যে দীর্ঘ 5 বছর বা 6 বছর জি, যেই পার্টিকুলার ট্রেডে উনি কাজ করে এসছেন, জি, তার সঙ্গে যখন আমরা ইন্টারভিউ নিচ্ছি, তার সঙ্গে যখন 1-to-1 ডিসকাশন হচ্ছে, তখন আমাদের প্রথম টার্গেটই থাকে যে ওনার দক্ষতা আছে কিনা, উনি যা বলছেন, ওনার সিভিতে যেটা উল্লেখ করেছেন, সেটা আসলেই উনি সত্যিকারে পারছেন কিনা। এবং সেখানে প্যানেল থাকে, প্যানেলের এক্সপার্ট লোক থাকেন, তারা প্রশ্ন করেন, এবং প্রশ্ন করে আমরা জেনে নিই যে হ্যাঁ আসলেই উনি একজন দক্ষ শ্রমিক। হ্যাঁ, ভাই যেটা বললেন যে সার্টিফিকেট হয় না, তবে সার্টিফিকেট না হলেও যে তাহলে ভালো গ্রুপে যদি কেউ দীর্ঘদিন কাজ করে এবং তার সেই দক্ষতা অর্জন করে, তাহলে তার যে প্র্যাকটিক্যাল যে ওরিয়েন্টেশন, এটা কিন্তু থিওরিটিক্যাল ট্রেনিং থেকে অনেক বেশি মূল্যবান। এবং যারাই অন্য জায়গায় যাক না কেন, ইভেন বিদেশে যেতে হলেও তারা যদি আমাদের সেই ইন্ডাস্ট্রির একটা সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যায় এবং তারাও ইন্টারভিউ করে দেখে যে হি ইজ কনফিডেন্ট, তখন তারা নিয়ে নেবে। অ্যাবসলিউটলি। ডাক্তার ওয়াদুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন আমরা কথা বলার সময় যে এখন অনেক নতুন প্রযুক্তি আসছে কলকারখানায় বা চাকরির ক্ষেত্রে। সেক্ষেত্রে যখন নতুন প্রযুক্তি আসে, তখন সাধারণত দেখা যায় যে একটি নতুন প্রযুক্তির ফলে হয়তো শ্রমিকের সংখ্যা বা কর্মী বাহিনীর সংখ্যা কমতে পারে। এক্ষেত্রে কি ধরনের রেজিস্ট্যান্স আসলে আমরা দেখি সাধারণত, এবং এই ধরনের রেজিস্ট্যান্স আসলে থাকা উচিত কিনা? না, আমি রেজিস্ট্যান্স কথাটা বলবো না, আমি সেটাই জানতে চাচ্ছি। আমি সেটা বলবো না, আমি বলছি যে এখানে একটা গ্যাপ আছে। গ্যাপ আছে। একটা ট্রেনিং অ্যান্ড উইথ এ সার্টিফিকেট ট্রেনিং আচ্ছা, ইজ ডিফারেন্ট। আপনি দেখবেন যে কোনো চাকরিতে সিভি যখন চাওয়া হয়, তখন তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা প্রথমে জিজ্ঞাসা করা হয় যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি। সেটা হয়তো এন্ট্রি লেভেল যারা, তাদের জন্য হয়তো এন্ট্রি মানে যে কোনো চাকরিতে সিভি যখন দেয় তখন একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা চায়, তারপর হলো এক্সপিরিয়েন্স দেখে। সুতরাং আমার কথা হলো যে নিছক একটা স্কিল ডেভেলপমেন্ট, স্কিল ট্রেনিং এর মধ্যে দিয়ে একজনকে যাচাই বাছাই করা খুব ডিফিকাল্ট। এবং আমাদের দেশে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট অনেক হাই, সেখানে কিন্তু আমার শ্রমিকটাকে সুপারভাইজার হিসেবে বলেছিলাম যে হেল্পার থেকে সুপারভাইজার ট্রেনিং নিয়ে সুপারভাইজার হলো, তাকে সুপারভাইজার নিয়োগ করে আবার যদি হেল্পার করা, তাহলে সস্তা শ্রমিক নিয়োগ করা যেতে পারে, নিয়োগ করা যেতে পারে। আমি বলছি না যে করেই থাকে, নিয়োগ করা যাওয়ার সুযোগ থাকে। সেই জন্য আমার হাম্বল বক্তব্য হলো এখানে পরিষ্কার যে আমার অন জব ট্রেনিং এর পাশাপাশি তার প্রশিক্ষণ না, তার এডুকেশন অফ দ্য জব, তাকে প্রশিক্ষণ, তাকে একাডেমিক সাইডটা ডেভেলপ করা উচিত। সেই জন্য ভোকেশনাল ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল ইনস্টিটিউট
সাফিসিয়েন্ট অলরেডি আমাদের সরকার জেলা ভিত্তিতে করেছে, এটাকে উপজেলা ইউনিয়ন পর্যায়ে নিয়ে আমরা যদি তৃণমূল পর্যায় থেকে ছাত্রদেরকে শিশুদের থেকে শুরু করে তারপরে তৃণমূল পর্যায় থেকে যদি আমরা এই ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড ভোকেশনাল টেকনিক্যাল এডুকেশন দিয়ে একটা সাবজেক্ট তার মতে সে চুজ করলো, সে কেউ ডাক্তারি হতে চায় সেই লক্ষ্য রেখে একটা সাবজেক্ট চুজ করলো, কিংবা কেউ ইঞ্জিনিয়ার হতে চায় সেই লক্ষ্য রেখে একটা সাবজেক্ট চুজ করলো তার বাবা মা, তাহলে হবে কি দেখা যাবে যে সে একটা যখন গ্রাজুয়েশন নিবে তখন তার একটা সার্টিফিকেট, একটা মিনিমাম দক্ষতা আসলে অর্জন করছে, যেটা ভোকেশনাল দক্ষতা হচ্ছে। আমাদের দেশে একসময় হিরিক পড়ে গেছিল, বিবিএ এমবিএ ইত্যাদি হিরিক পড়ে গেছিল, আপনি ঠিকই বলেছেন। কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে বিবিএ অনেকে কর্ম ক্ষেত্রে যাবার পরে তারা হয়তো করছেন, হয়তো চাকরি পাচ্ছে না, এরকমও এমনও প্রচুর আছে। জনাব খান, আপনাকে ধন্যবাদ। আমাদের নিতে হবে ছোট্ট একটা বিরতি, আমাদের নিতে হচ্ছে একটা বিরতি। আমাদের সাথে থাকবেন ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি দক্ষতার উন্নয়ন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন হামিম গ্রুপের গ্রুপ কনসালটেন্ট ডক্টর উলফাত হোসেন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টারের সাধারণ সম্পাদক ডাক্তার ওয়াজিদুল ইসলাম খান। জনাব খান এবং জনাব হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হোসেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, তখন বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা একটি যেটা হচ্ছে আমাদের দেশে সাধারণ শিক্ষার বেশি পড়াশোনা করছে মানুষ, কারিগরি শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং বা পড়াশোনা আমাদের গুরুত্বটা কম, অর্থাৎ বেশি সংখ্যক মানুষ আসছে না। এটা আসলে কেন? এইখান থেকে কি আমরা আসলে বেরোতে পারছি না কেন? এটা আমার মনে হয় যে আমি এইভাবে দেখি ব্যাপারটাকে, সেটা হলো যে আমাদের একটা কালচারাল ডিমান্ড। আমার সোসাইটিতে মাস্টার্স ডিগ্রি পাশ করলে তাকে যে সোসাইটি যেভাবে মূল্যায়ন করে সেই দিকটাতে আমরা আসলে ধাবিত হই। এটা ভাই কিছুক্ষণ আগে যেটা বলেছিলেন বিরতির আগে, যে আসলে আমাদের ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এবং এডুকেশনের আমাদের দিকে ধাবিত হওয়া উচিত এবং সরকারকেও সেই দিকে নিয়ে যাওয়া দরকার, যে আমরা টেকনিক্যালি অ্যাডভান্সড হব, আমরা টেকনোলজি আমরা জানবো, আমরা সেইভাবে নিজেদেরকে আমরা দেশে হোক দেশের বাইরে হোক কাজ করব। কিন্তু দেশের ভিতরে বা দেশের বাইরে আমরা কাজ করতে হলে এর বাইরে যেটা হচ্ছে যে আমাদের এমনও ইনসিডেন্ট আছে যে একজন ছেলে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে, আবার সাথে সাথে সে একটা বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছে, সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে। এটার মূলটাই কিন্তু আসলে সাইকোলজিক্যাল, আমি মনে করি। এই যে সাইকোলজিক্যাল হওয়ার কারণটা হলো আমাদের সামাজিক ব্যবস্থা দিচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেখানে একটা সামাজিক স্বীকৃতির কোথায় যেন একটা অভাব আছে, অথচ এরা কিন্তু আপনার প্রোডাক্টিভিটিতে অনেক কন্ট্রিবিউশন রাখছে। এবং আজকাল সেটাও করেছে, আপনি হয়তো জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে আবার তারা আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারে, সেই ধরনের ইনস্টিটিউটও সরকার রেখেছে। আমাদের আসলে একটা মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে, আর কালচারাল রিকগনিশনটা থাকতে হবে, একটা সামাজিক রিকগনিশনও থাকতে হবে, তাহলে লোকজন ওই দিকে ধাবিত হবে বলে আমি বিশ্বাস করি। জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যখন আমাদের শ্রমিকদের বা কর্মীদের দক্ষতার কথা বলি, সবসময় বলি আমাদের দক্ষতা কম। আমি যদি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেক্টর, আমি যদি এক্সপোর্ট সেক্টর কথা বলি, গার্মেন্টসের কথা বলি, সেখানে দেখি আমরা প্রায় বলি যে ভিয়েতনাম বা কম্বোডিয়া এইসব যেগুলো বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ, তাদের চেয়ে বাংলাদেশে শ্রমিকদের এফিসিয়েন্সি খুব কম, অনেক কম। এটার কারণটা কি? না, আমি ঠিক এই পয়েন্টে এগ্রি করি না, কিন্তু এটা কিন্তু সকলেই বলছেন। না, কারণ হলো আমাদের দেশে দেখেন, না আমি শুধু বলছেন না, তাদের ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে তারা বলছেন এটা। কিন্তু আমাদের যে ফ্যাক্টস এন্ড ফিগার, তাতে যদি দক্ষতা কম থাকতো তাহলে আমাদের দেশে এখানে নারী শ্রমিকদের আগমন কেন বেশি? দিক থেকে দেখেন নারী শ্রমিকরা কিন্তু আগমন এই জন্য বেশি যে তারা এই কাজের সেটা নয়। দক্ষতা হচ্ছে একজন একটা ঘন্টায় একজন শ্রমিক কতটা কাজ করতে পারে বাংলাদেশের শ্রমিক, এবং আপনি যদি কম্পেয়ার করেন ভিয়েতনামের শ্রমিকের সাথে কতটা তিনি কাজ করতে পারেন, ভলিউম অফ জব সেইভাবে বলা হচ্ছে। এটা হলো প্রোডাক্টিভিটি কথা বলছেন, সেটাই বলছেন। এটা যদি বলেন, আমি 2-3টে পয়েন্ট বলেই আমি শেষ করবো শর্টে। জি, খুব সংক্ষেপে। প্রোডাক্টিভিটি যদি বলেন, এটা নট অনলি আমার শ্রমিকের কর্মদক্ষতা কিংবা তার কর্মদক্ষতার উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে বিদ্যুৎ সাপ্লাই উপরে, এটা নির্ভর করে গ্যাস সাপ্লাই উপরে, এটা নির্ভর করে তার ইনপুট মানে কাপড় সাপ্লাইয়ের উপরে, রেগুলারলি অনেক কিছু উপরে নির্ভর করে। সুতরাং এবং এটা কর্ম পরিবেশের উপরে নির্ভর করে অনেকটা। সুতরাং এটার সাথে রিলেটেড অনেক কিছু। তা আমি যে কথাটা বলছিলাম, আমরা এখনো মনে করি যে এখনকার যুগে, বিশ্বযুগে যে দক্ষতার ক্ষেত্রে টেকনোলজির যুগে আজকে
কর্মদক্ষতার বিকল্প নাই, জি। এটা প্রথমে বলি। Absolutely. আমি এখানে দুটো কথা বলবো যে আমাদের, উনিও বলেছেন, আমিও আপনার সাথে একমত, যে আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, আসলে সত্য কথা। আমাদের ধন্যবাদ জনাব, আমি আপনার কাছে ফিরে আসবো জনাব খান, আমি আপনার ফিরে আসবো জনাব উলফাত হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি প্রোডাক্টিভিটি আসলে আমাদের কম বলছেন, জনাব খান একমত হচ্ছেন না, আপনার কি মনে হয়? না, আমি আসলে জনাব খানের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করছি, এই কারণেই যে গার্মেন্টসের ব্যাপারটা উনি অনেকক্ষণ ধরেই বলছিলেন যে গার্মেন্টসের লেভেলে আছে। গার্মেন্টসে আমরা একটা রিসেন্ট গত বছরের 2015-তে ম্যাককিনসে ওরা একটা সার্ভে করেছিল, তখন দুটো সার্ভে আছে। সেই সার্ভেতে দেখা গেছে যে আমাদের দেশে এফিসিয়েন্সি লেভেল, গার্মেন্ট সেক্টরে এফিসিয়েন্সি লেভেল 45 to 55%, স্লাইটলি লেস দেন 55%। আর সেইখানেই একই রকম ভাবে মানে আমাদের বিদেশি যে সমস্ত কোম্পানি বাংলাদেশে আছে, উনি কিন্তু বেশ কিছু কারণ বলছেন, এর পেছনে বিদ্যুতের সরবরাহের কথা বলছিলেন, গ্যাসের আমি কথা আসছি। বলছেন, সেটার সাথে আমি সেই পয়েন্টে আসছি আর কি সেখানে। তো এই যে সার্বিক ব্যাপারে যদি আপনি বলেন, সার্বিক ব্যাপারটা এখানে নিতে হবে। সেখানে ইলেকট্রিসিটি আছে, এনার্জি আছে, কর্মদক্ষতার প্রশ্ন আছে, Right. মেশিনপত্র ঠিক মতো সাপ্লাই দেওয়ার প্রশ্ন আছে, ওয়ার্কেবল মেশিন আছে কিনা সেগুলোর অ্যাসুরেন্স থাকতে হবে। সবকিছু যদি আমরা এক জায়গায় রাখি তাহলে আমাদেরকে ওই এফিসিয়েন্সি লেভেলটাকে মেজার করতে পারবো। আমি একটু ডেটা আমাদের হাতে সময় নেই, আসলে শেষ করতে হবে। তবে আমরা আশা করব যে আমাদের যে মূল আলোচনার উদ্দেশ্য, যে আসলে মানুষের কর্মদক্ষতা বাড়াতে হবে, সেই বিষয়ে সন্দেহ নাই, এবং আশা করব যে সরকারি দিক থেকে এবং যারা আপনার বেসরকারি সেক্টরে কাজ করছেন তারা সবাই মিলে একসাথে কাজ করবেন এবং মানুষের কর্মের দক্ষতা বৃদ্ধি পাবে। জনাব একটা পয়েন্ট একটু যদি 1 মিনিট 1 মিনিট কথা বলতে পারবো না, আজকে শেষ করতে হচ্ছে। জনাব খান আপনাকে ধন্যবাদ, জনাব হোসেন আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।